হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর ডাব্লিউবিসিএস। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি 2019 সালের ডাব্লিউবিপির যে কনস্টেবলের পরীক্ষা হয়েছে তার প্রিলিমসের কোশ্চেনগুলোকে। ঠিক আছে, আমি কোশ্চেনগুলোকে এই কারণে আলোচনা করছি কারণ এখান থেকে তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে যে তোমাদের পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, যারা অলরেডি এর আগের বারে পরীক্ষাটা দিয়েছিলে তারা তো তোমরা জানোই যে কিভাবে কোশ্চেনগুলো আসে কোন কোন চ্যাপ্টার থেকে। আর যারা এবার নতুন দিচ্ছ তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। ঠিক আছে, আর তোমরা এক কাজ করবে, তোমরা এখান থেকে চেক করবে যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসছে, আর যদি সেই চ্যাপ্টারগুলো তোমরা এখনো না টাচ করেছো তাহলে সেই চ্যাপ্টারগুলো একবার ভালো করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, পরীক্ষার আগে। কারণ বিশেষ করে ম্যাথ আর রিজনিং এর থেকে যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এখানে এসেছে সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু এবারও তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে এবার আমি কোশ্চেনটাকে সলভ করছি। আর যে কোনো পরীক্ষার বেস্ট প্রিপারেশনের ওয়ে হলো তার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেগুলোকে সলভ করা। ঠিক আছে, তো এখানে তোমরা দেখে নাও, এখানে তোমাদের টাইম অ্যালোটেড করে রেখেছে কত, 1 আওয়ার। আর তোমাদের ফুল মার্ক হচ্ছে 100, আর তোমাদের 100টাই কোশ্চেন থাকবে। ঠিক আছে, তোমাদের প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো কারণ তোমাদের তো প্রথমেই কোশ্চেন বুকলেটটা দিয়ে দেবে, সময়ের একটুখানি আগেই এটা দেয় সাধারণত। আচ্ছা, তো আমাদের প্রথমের কোশ্চেন হলো ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করব কি না? অপশন সি যেটা বলেছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এর পরের কোশ্চেন হলো কাইজার ই হিন্দ কাকে বলা হতো? কাইজার ই হিন্দ বলা হতো কাকে না? অপশন সি যেটা বলেছে মহাত্মা গান্ধীকে। ঠিক আছে, আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমি এই কোশ্চেনটা কলম নামক একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, তোমরা চাইলে ওখান থেকেও তোমরা আরো অনেক কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের, তোমরা নিয়ে সলভ করতে পারো নিজেরা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিআই এর কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটাতে বলছে এই দুটো ঘরে যেভাবে যে লজিক লাগানো হয়েছে সেই সেম ভাবে এখানে লজিক লাগিয়ে অ্যান্সারটাকে বের করতে। ঠিক আছে, তো এখানে দেখো কিভাবে হচ্ছে এটা। এখানে বলছে 5 আর এখানে 6, এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? 5 আর 6 30। সেম ভাবে এখানে দেখো 15 আর 2কে গুণ করলেও 30 আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 6 ইন্টু 7 করলে কত হচ্ছে? 42। সেম ভাবে এখানে 6 ইন্টু 7 করলে কত হচ্ছে? 42। ঠিক আছে, তাহলে এখানেও দেখো 4 আর 8 গুণ করলে কত হচ্ছে? 32। তাহলে সেম ভাবে এখানে 4 আর 8 দরকার, তবে তো 32 হবে। তাহলে অপশন বি 8 হচ্ছে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার। আচ্ছা এর পরের প্রশ্ন হলো প্রশ্নবোধক জিজ্ঞাসা চিহ্ন যে স্থানটা রয়েছে সেখানে কি বসবে? এখানে তো পুরোই কেটে কুটে ভর্তি করে দিয়েছে, এইখানটায় করছি। হ্যাঁ, এখানে দেখো কি বলছে, কতগুলো সংখ্যা বলেছে, তাহলে এইখানটাতে কি হবে? তো এখানে দেখো 3-এর পরে হচ্ছে 7, তার মানে এখানে গ্যাপ রয়েছে কত না 4। তারপরে 7-এর পরে 13, মানে এখানে কত হচ্ছে? 7 আর 6 13। সিমিলার ভাবে এখানে কত হচ্ছে দেখো, 13 থেকে 21, তার মানে 13 8 21। আর এখানে 21 থেকে 31, মানে এখানে হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের দেখো 2 2 2 2 করে বাড়ছে, মানে এগুলোর প্রত্যেকটার মাঝে 2 এর করে গ্যাপ রয়েছে। তাহলে এরপরে 10-এর পরে কত হবে? 12। তাহলে 12 আর 31 যোগ করলে কত হচ্ছে? 2 আর 1 3, আর এখানে 3 আর 1 4। ঠিক আছে, তাহলে আমাদের 43 হবে রাইট অ্যান্সার। অপশন ডি যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এর পরের প্রশ্ন হলো নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি এটা হবে হকি। আর যদি এখানে তোমাদের ট্রফির বদলে দিত কাপ, নেহেরু কাপ, তাহলে কিন্তু হতো তোমাদের ফুটবল। ঠিক আছে, এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হকি। আচ্ছা এর পরের প্রশ্ন হলো জালিয়ানওয়ালাবাগের ঘটনা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1919 সালে। আচ্ছা এর পরে হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ বা অর্গ্যান এর নাম কি? এটা হবে আমাদের লিভার। অপশন এ যেটা রয়েছে এটা হবে রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন হলো ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? ইনি হলেন পিনাকি চন্দ্র ঘোষ। পিনাকি চন্দ্র ঘোষ হলেন ভারতের প্রথম লোকপাল। ঠিক আছে, পরের প্রশ্ন হলো ফল সংক্রান্ত বিদ্যা বা স্টাডিকে কি বলা হয়? এটা হবে পোমোলজি। অপশন ডি যেটা বলেছে পোমোলজি, এইটা হবে আমাদের রাইট অ্যান্সার। ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা পোমোলজি বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এরপর একটা ম্যাথের কোশ্চেন দিয়েছে, আমি অঙ্কটা এইখানটায় করছি। হ্যাঁ, এখানে বলছে দেখো পরপর যেমন দেওয়া রয়েছে সেইভাবে যা সলভ করতে থাকো, এটা এমনিতেই অ্যান্সার বেরিয়ে যাবে। যেমন 3 আর 1 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? এটা 2 এর 3 প্রথম ব্র্যাকেট থেকে। তারপরে আমাদের ইনটু রয়েছে, তাহলে ইনটু দিয়ে দাও। তারপরে হচ্ছে 4 আর 1 4 মাইনাস 1, এখানে হবে তাহলে 3 এর 4। সিমিলার ভাবে এখানে হবে আমাদের 4 এর 5। ঠিক একই রকম ভাবে এগুলো আমাদের চলতে থাকবে। ঠিক আছে, এগুলো পরপর পরপর চলে আবার এখানে আসছে। এখানে আসছে নিচে 99, 99 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 98। আর এখানে হবে নিচে 100, আর এখানে হবে 99। ঠিক আছে, এবার দেখো কোনগুলো কাটাকুটি যাচ্ছে। 3 আর 1 3, এখানে এখানে
সিমিলার ভাবে এখানে 5 আর এখানে মাঝখানে একটা জায়গা থাকতো, সেখানে উপরের ঘরে 5 কেটে যেত, ঠিক আছে। সিমিলার ভাবে এখানে 98, এখানে তার আগের যেটা থাকতো তার নিচের 98 কেটে যেত, আর এখানে 99 আর এখানে 99। তাহলে রইল কে ওপরে 2, নিচে 100, যেটার ভ্যালু হবে 1/50, ঠিক আছে। কোথায় আছে? অপশন বি 1/50 হবে আমাদের রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন হলো 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্র প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? তিনি হলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো যদি এ বির মান 25, বিসির মান 57, বিডির মান 58 হয়, তবে সি এ ডি বির ভ্যালু কত হবে? আমার মনে হয় এই কোশ্চেনটা একটুখানি ভুল আছে, ঠিক আছে। তো আমি এই কোশ্চেনটা করতে পারিনি, মানে এর যখন আমি ফিগার বানাচ্ছি তখন কিন্তু ফিগারটা ঠিকভাবে তৈরি হচ্ছে না। তো তোমরা যদি আগের বারে কেউ পরীক্ষাটা দিয়ে থাকো, তোমরা জানবে এটা আদৌ ভুল ছিল কি ছিল না, ঠিক আছে। আমি আপাতত এই কোশ্চেনটা করতে পারিনি। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। অপশন সি যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারাকে বা আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা মানে হার্ট অ্যান্ড সোল বলেছিলেন? এটা হচ্ছে আর্টিকেল 32, যেটাকে আমরা বলে থাকি কনস্টিটিউশনাল রেমিডিজ, ঠিক আছে। পরের প্রশ্ন হলো 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তিনি হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হতো কি না ক্রিপস মিশন। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত হবে? ঠিক আছে, তো এখান থেকে দেখো, এখানটাই করছি, এক্স ইস টু ওয়াই, এটা হচ্ছে এখনকার বয়স হচ্ছে 3:4, ঠিক আছে। আর 5 বছর আগে তাদের কত ছিল? এক্স ইস টু ওয়াই কত ছিল না, সেটা হচ্ছে 5:7। এবার এখানে তুমি একটা জিনিস চেক করো, দেখো আমার 5 বছর বাড়ুক বা 5 বছর কমুক যাই হোক না কেন, তাহলে আমাদের ডিফারেন্সটা তো সেম থাকা উচিত। কিন্তু এখানে দেখো 3 থেকে 5 কত হচ্ছে 2, 2 এর গ্যাপ রয়েছে, এখানে 4 থেকে 7 কত গ্যাপ রয়েছে না 3 এর গ্যাপ রয়েছে, এটা তো হবে না। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই দুটোর যে ডিফারেন্স 3 আর 4 এর ডিফারেন্স কত না 1, আর এখানে 5 আর 7 এর ডিফারেন্স কত, সেটা হচ্ছে 2। তাহলে এই 2টাকে এর সাথে গুণ করতে হবে, মানে এখানে আমাকে করতে হবে ইন্টু 2, আর এখানে আমাকে করতে হবে এর ডিফারেন্স মানে ইন্টু 1। তাহলে এবার ফ্রেশ যেটা আমাদের রেশিও বেরিয়ে আসছে সেটা হচ্ছে কত না এক্স ইস টু ওয়াই, যেটা এখনকার সেটা হচ্ছে কত, এটা 2 দিয়ে গুণ, তাহলে 3 2 6 ইস টু 8, আর এখানে বেরিয়ে আসছে কত আগেকার রেশিও, সেটা হচ্ছে এক্স ইস টু ওয়াই, মানে এটা 1 দিয়ে গুণ 5:7, ঠিক আছে। এবার দেখো 6 থেকে 5 1 কমছে, 8 থেকে 7 1 কমছে, এটার ভ্যালু ঠিকঠাকই রয়েছে এবং দেখো কমছে, ঠিক আছে, যেমন আমাদের বলেছিল কমছে সেরকম ভাবে এটা রয়েছে। এবার এখানে দেখো, তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই দুটো ডিফারেন্স কত হচ্ছে, 8 আর 7 ডিফারেন্স কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের এই 1 এর ভ্যালু কত বলেছিল না 5 বছর, ঠিক আছে। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কোনটা না সেটা হচ্ছে এইটা, তার মানে 8, ঠিক আছে। 8 এর ভ্যালু তাহলে কত হবে না 8 5 40 হবে ওয়াই এর বর্তমান ভ্যালু। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে? এইটা হবে না এই অপশনটা, ঠিক আছে। অপশন সি যেটা, সেইটা হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা টেনিস প্রেমী, এটা ধরো ছাত্র, এবং এটা হলো আমাদের ক্রিকেটার, সবাই একসাথে মিলেমিশে রয়েছে। এর পরের প্রশ্ন হলো যে ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? এটা হচ্ছে বিমল জালানের লেখা একটি বই, ঠিক আছে। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, তো এখানে আমাদেরকে কি করতে হবে, দেখো প্রথমত দেখে নাও 1728-এর আগে আমাদের কোন পূর্ণবর্গ সংখ্যাটা রয়েছে। তো 40কে দিয়ে যদি আমি গুণ করে দেখি তাহলে কত হচ্ছে, 4 4 16 মানে 1600, এটা তো এর থেকে ছোট, আর আমাদেরকে বলেছে যোগ করতে হবে, ঠিক আছে, তার মানে এর থেকে সংখ্যাটা আরো বড় হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা আমি 42 দিয়ে করে দেখি কত হচ্ছে। 42 দিয়ে করলে হচ্ছে এখানে 84, আর এখানে হচ্ছে 4 2 8, আর এখানে 4 4 16, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো 4, এখান থেকে 8 8 16 6, হাতে রইলো 1, আর এখানে হচ্ছে 17, ঠিক আছে। তাহলে 1764, 1764 দেখো এর পরেই রয়েছে, আর 41 দিয়ে করলে আবার এর থেকে তখন কমে যাবে, ঠিক আছে। তাহলে সিম্পলি দেখে নাও 1764 থেকে আমাদের
1728 কতটা ছোট, তাহলে 8 থেকে 14 হচ্ছে আমার 6, আর এখানে হাতে রইলো 1, 2 একে 3, 3 থেকে 6 আমার হচ্ছে 36, তার মানে 36 ছোট। তার মানে আমাকে 36 আরো যোগ করতে হবে, তাহলে আমি এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এর পরের প্রশ্ন হলো 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়, তাহলে বি কত টাকা পাবে? আচ্ছা, এখানে দেখো আমাদের টোটাল কত বলেছে, 680 হচ্ছে আমাদের টোটাল। ঠিক আছে, এবার যেমন যেমন বলেছে এ হলো কত না বি এর 2/3 অংশ। ঠিক আছে, তো এখান থেকে আমার এ আর বি এর রেশিও আসবে। দেখো 3a ইকুয়ালস টু 2b, তাহলে a ইস টু b কত হলো, a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 3, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে বলেছে b আর c, b ইকুয়ালস টু c ইন্টু 1/4, তাহলে 4b ইকুয়ালস টু 1c, বা শুধু c লিখলেও পারতে। তাহলে এখান থেকে b ইস টু c মানে কত হলো, সেটা হচ্ছে b এর ভ্যালু 1, c এর ভ্যালু 4। ঠিক আছে, এবার আমাদেরকে এখান থেকে দেখো কি করতে হবে, এখান থেকে এ বি আর বিসি পেয়ে গেছে, তাহলে এবার এখান থেকে আমাকে এ বি সি বের করতে হবে। ঠিক আছে, এ বি সি, এ বিতে কত 2 3, বিসিতে কত 1 4। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার আমার এ বি সি বেরিয়ে আসছে কত না, সেটা হচ্ছে এখানে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, আর এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার এখানটা দেখো 3 আর 1 রয়েছে, তাহলে টোটাল হচ্ছে এবিসি 2, আর এখানে তো 3ই রইলো বিয়েতে, আর সিএতে হচ্ছে আমার 12। ঠিক আছে, এইটা হলো আমার টোটাল রেশিও এদের অ্যাকচুয়ালি। তাহলে এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে, 12 আর 3 15 আর 2 17। ঠিক আছে, 17-র ভ্যালু আমাদের এখানে দিয়ে রেখেছিল 680, তাহলে একের ভ্যালু কত হবে, আর কি জানতে চেয়েছে মানে বি কত টাকা পাবে। ঠিক আছে, বি এর কোথায় ভ্যালু, বি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 এখানে করলে হবে আমার কত, দেখো 17 আর 4 68, আর এখানে 0, তাহলে আমার হচ্ছে 120। 120 কোথায় রয়েছে, অপশন বি 120। পরের প্রশ্ন হলো কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? এটা হবে রাজি, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত হবে? আচ্ছা, 35 এর ভ্যালু 91, একের ভ্যালু কত, আর টোটাল সংখ্যাটা ধরে নাও তোমার 100, তাহলে কত হচ্ছে? আচ্ছা, এটা 7 দিয়ে যাচ্ছে, 7 13 91, এখান থেকে যাবে 7 5 35, 5, আর এখানে হচ্ছে আমার 5 20 100, তাহলে 4 2 26, 260। ঠিক আছে, 260 অপশন এ রাইট অ্যান্সার। এর পরের অঙ্ক হলো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে যথাক্রমে এইগুলো ভাগশেষ থাকবে। ঠিক আছে, এখানে একটা জিনিস চেক করো, দেখো 3 5 7 আর 9 এগুলোকে দিয়ে ভাগ করতে বলেছে, আর অবশেষ মানে রিমাইন্ডার কত থাকছে না 1 3 5 7, এদের দেখা একটা কমন ডিফারেন্স আছে, দেখো 2 2 2 2। ঠিক আছে, তো এবার করতে হবে কি, প্রথমে এই যে সংখ্যাগুলো যেগুলোকে দিয়ে ভাগ করতে হবে সেগুলোর একটা এলসিএম বের করে নাও। ঠিক আছে, তো এদের এলসিএম হচ্ছে তোমার 3 5 7 আর 9, এদের এলসিএম হচ্ছে 3 দিয়ে করলে 1, এগুলো তো এরকমই রয়ে গেল, আর এখানে হচ্ছে আমার 3। ঠিক আছে, তার মানে 7 5 35, আর এখান থেকে 3 3 9, 35 আর 9 করলে কত হচ্ছে, 5 9 45 5, হাতে রইল 4, 9 3 27, আর 4 31। ঠিক আছে, তার মানে 315। এবার আমাকে করতে হবে কি, 315 দিয়ে 4 অঙ্কের যেটা বৃহত্তম সংখ্যা সেটা ছিল 4টে 9, সেটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এটাকে ভাগ করলে 3 দিয়ে করলে হচ্ছে 3 5 15 5, হাতে রইল 1, 3 1 3 আর 1 4, আর এখানে 3 3 9, বিয়োগ করো, এখান থেকে আসছে 4, আর এখান থেকে আসছে 5, আর এখানে 9টা নেমে গেল। ঠিক আছে, এবার এটাকে যদি আমি 2 দিয়ে করি তাহলে 3 2 তে 6 হবে না, বেড়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে করতে হবে, 315, তাহলে কত হচ্ছে, এখান থেকে 4, আর এখান থেকে 3, আর এখান থেকে 2। ঠিক আছে, এবার এইটা যদি আমি এর থেকে বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেটা কিন্তু মানে এই সংখ্যাগুলোকে দিয়ে তখন ভাগ চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 234কে। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দাও সিম্পলি, এখানে হচ্ছে আমার 5, আর এখানে হচ্ছে আমার 6, এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 9,
তবে এখানে আরেকটা জিনিস চেক করতে হবে, যেহেতু কমন ডিফারেন্স 2 ছিল, সেটাও কিন্তু এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমার হচ্ছে 9, 7, 6 আর 3, এইটা হবে আমাদের উত্তর। 9, 7, 6, 3 কোথায় আছে দেখো, 9, 7, 6, 3, অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো √2x এর 5% সমান এত হলে x এর ভ্যালু কত? আচ্ছা, √2x এর মানে ইন্টু 5%, এর ভ্যালু 0.01। তাহলে এখান থেকে আমাকে বলেছে x এর ভ্যালু কত হবে, ঠিক আছে? তো 0.01 যদি হয়, তো এখান থেকে আমার দেখো পয়েন্ট ওঠালে 100 আসছে, নিচের 100 100 কেটে দাও। তাহলে এখান থেকে আমার রইল কত, √2x ইন্টু 5 ইকুয়ালস টু 1। 5টা ওদিকে নিয়ে গেলে কত হবে আমার তখন, √2x ইকুয়ালস টু 1/5। এখান থেকে রুট উঠালে কত হবে তখন, 2x ইকুয়ালস টু 1/25। এই 2 এদিকে এলে তখন হয়ে যাচ্ছে আমার এটাই 1/50। আর তখন এটাই এক্স এর ভ্যালু, এই 1/50 মানে কত বেরিয়ে আসবে না, 0.02, ঠিক আছে? যেটা আমাদের রয়েছে অপশন সি, এটা হবে না। তাহলে 24-এর দাগের হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি এত হবে? এটা অ্যালিগেশনের অঙ্ক। 15 আর এখানে হচ্ছে 20, এখানে 16.50, এটাকে ওঠাও, 100 নিয়ে চলে আসো। তাহলে এখানে নিচে 100 মানে এগুলোকে 100 দিয়ে গুণ করতে হবে, হলো? তাহলে এই 100-র ভ্যালু আর কিছু নেই, এখান থেকে জিরোটাকে কেটে দাও, সবাই থেকে একটা করে জিরো কেটে দাও। তাহলে এবার এখান থেকে দেখো এর ভ্যালু কত আসছে বিয়োগ করলে, এখান থেকে আসছে 5, আর এখান থেকে 5 থেকে 6 1, আর এইটার ডিফারেন্স নিলে কত হচ্ছে, সেটা হচ্ছে 5 থেকে 10 5, হাতে রইলো 1, 6 কে 7, 7 থেকে 10 হচ্ছে আমার 3, 35, ঠিক আছে? এবার এটা কাটাকাটি করে নাও, 5 দিয়ে যাচ্ছে, 5 7 35 আর 5 3 15, এই রেশিওতে মেশাতে হবে। তাহলে 7:3 হবে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটা হবে বক্সিং খেলার সাথে যুক্ত জ্যাব। কোন খেলার সাথে কোন ধরনের কথাগুলো যুক্ত, এই ধরনের যে স্ট্র্যাটেজিকের কোশ্চেনগুলো হয়, এগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে যাবে, এর থেকে একটা হলো কোশ্চেন আসবে। পরের প্রশ্ন হলো সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? ন্যূনতম দূরত্ব বলতে যেটাকে আমরা বলে থাকি অনুসুর অবস্থান, আর যখন সব থেকে দূরে হয় সেটাকে আমরা বলি অপসুর অবস্থান। তো সেইটা হবে অপশন ডি, 4 জানুয়ারি বা 4 জানুয়ারি। পরের প্রশ্ন হলো 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে এত কিলোমিটার পার ঘন্টা এবং এত কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এটা হবে আমাদের সেই ট্রেনের কোশ্চেন। এখানে একটা জিনিস চেক করো, দেখো দুটো ট্রেন কিন্তু পরস্পরের দিকে আসছে, ঠিক আছে? তার মানে এদের সবকিছু কিন্তু অ্যাড হয়ে যাবে। তো টোটাল ডিস্টেন্স হবে নিজের প্লাস অপর ট্রেনের দৈর্ঘ্য, তার মানে 137 মিটার আর কত, 163 মিটার, ঠিক আছে? এই দুটোকে যোগ করলে আমার হবে টোটাল ডিস্টেন্স। তাহলে এটা কত হচ্ছে, 7 3 10, আর এখান থেকে 6 3 9 1 10, আর এখানে 1 1 2 1 3, এটা হলো আমার মিটার। খেয়াল রাখবে মিটারে বলেছে। টোটাল স্পিড কত না, সেটা হচ্ছে 42 কিলোমিটার পার স্কোয়ার আছে দেখো, আর হচ্ছে 48। তাহলে কত হচ্ছে, 8 2 10, 4 4 8 1 9, এটা কিন্তু কিলোমিটার পার স্কোয়ার। তাহলে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, মানে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। 18 5-এ 90, 5 5-এ 25, তাহলে এটা হলো আমার মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে কি বলেছে যে তাদের এই ডিস্টেন্সটা পেরোতে কত সময় লাগবে? সিম্পলি 25 দিয়ে এটাকে ভাগ করে দাও, সিম্পলি আমার অ্যান্সার চলে আসবে। সেটা হচ্ছে কত না, 5 5-এ 25, আর এখান থেকে হচ্ছে 5 6 30, আর 5 0, তাহলে এখান থেকে 5 12 60, ঠিক আছে? তার মানে আমাকে 12 সেকেন্ড সময় দিতে হবে, ঠিক আছে? অপশন বি যেটা বলেছে 12 সেকেন্ড সময় লাগবে। এর পরের প্রশ্ন হলো গিরিশ কার্নাড কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছেন নাটকের সাথে যুক্ত, মানে তিনি একজন লেখক এবং তিনি বেশ কিছু হিন্দি সিনেমাতেও ডাইরেক্টরের রোলও প্লে করেছেন, ঠিক আছে? এর পরের প্রশ্ন হলো কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? তিনি হবেন কে, ঔরঙ্গজেব। এর পরের প্রশ্ন হলো স্পঞ্জ কি? স্পঞ্জ কিন্তু ছত্রাক নয়, স্পঞ্জ হচ্ছে একটা অ্যানিম্যাল, ঠিক আছে? মানে জীবদেহ। অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, ঠিক আছে? রিঙ্কি হচ্ছে ছোট, তার থেকে প্রিয়ার থেকে ছোট, আর বিনাটা আপাতত কোন লেভেলে বসবো সেটা আমি এখন বুঝতে পারছি না, তো সেটাকে আমি পাশে দিয়ে দিচ্ছি, বিনার থেকে ছোট। রিঙ্কি
বিনার থেকেও ছোট, প্রিয়ার থেকেও ছোট, ঠিক আছে। এবার বলছে কি, বিনা সবিতার থেকে বয়সে বড়, বিনা সবিতার থেকে বয়সে বড় মানে সবিতা এর থেকে ছোট হলো, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট কে, সেটা হচ্ছে বিনা। মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বিনা কিন্তু প্রিয়ার থেকেও বয়সে ছোট ছিল, ঠিক আছে, তার মানে টপে কে ছিল, এই ছিল। তাহলে কি বলছে, কে সব থেকে বয়সে বড়, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি প্রিয়া, তাহলে অপশন সি প্রিয়া হবে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে, সতীদাহ প্রথা কে রদ করেছিলেন, তিনি হলেন অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন হলো, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, সেটা হবে মাছ, কারণ মাছে সব থেকে বেশি প্রোটিন থাকে। আর লেটুস, এখানে কিন্তু আমাদের ভিটামিন, এটা অপশন হবে না। মাখন হবে আমাদের ফ্যাট। দুধেও আমাদের প্রোটিন রয়েছে কিন্তু সেটা মাছের থেকে কম। পরের প্রশ্ন হলো, কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে যদি এইভাবে লেখা হয় এবং ডকুমেন্টকে যদি এইভাবে লেখা হয়, তাহলে ওই সাংকেতিক ভাষায় থ্রাস্টটাকে কিভাবে লেখা হবে, ঠিক আছে। এখানে খেয়াল করো কিভাবে হচ্ছে, টিআই তাকে উল্টে দিয়েছে, এস টি আর এ এগুলোর কি হচ্ছে, পরের অক্ষরটা বসছে, এবং এনসিই সেটাকে উল্টে দিয়েছে, ঠিক আছে। তো সিমিলার ভাবে থ্রাস্টটাকে চেঞ্জ করলে আমাদের হবে, দেখো এখানে কিভাবে হচ্ছে, টি আর এইচ এটা হবে উল্টো দিকে, এইচ আর টি, তারপরে হচ্ছে ইউ এর পরে ভি, আর এর পরে এস, এস এর পরে টি, এই অবধি গেল। আর ওপাশ থেকে উল্টো দিকে ওয়াই এ ডি, এইটা হবে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন সি এ, ঠিক আছে। পরের প্রশ্ন হলো, যদি রুট টু এন এর ভ্যালু হচ্ছে 64, তবে এন এর ভ্যালু কত হবে, ঠিক আছে। দেখো রুট টু এন এর ভ্যালু যদি 64 হয়, তাহলে আমি এখান থেকে যদি রুটটাকে ওঠাই, মানে স্কোয়ার করতে হবে আমাকে দুদিকে, তাহলে এখানে থাকবে আমার টু এর ভ্যালু এন 64 ইন্টু 64, ঠিক আছে। এবার তুমি এখান থেকে বুঝতে পারছো যে 64 মানে হচ্ছে কত, টু এর ভ্যালু 6, মানে মানে 2কে 6 বার গুণ করলে 64 আসবে, ঠিক আছে। সিমিলার ভাবে এখানেও একই, এটা হচ্ছে আমার টু এর ভ্যালু এন, ঠিক আছে। সিমিলার ভাবে টু এর ভ্যালু এন, তার মানে এটা আমার টোটাল কত হচ্ছে, ইন্টু রয়েছে, ইন্টু হলে কি হয়, পাওয়ারটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তার মানে এটা হবে 12। তাহলে এবার দেখো আমার বেস কিন্তু সমান হয়ে গেছে, তাহলে এখান থেকে এন এর ভ্যালু কত আসছে, এন এর ভ্যালু আসছে 12। এখানেও এর ভ্যালু, এটাও এর ভ্যালু, তার মানে এন এর ভ্যালু 12। তাহলে অপশন ডি যেটা বলেছে 12 হবে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো, যদি কিউ এর মানে যোগ, আচ্ছা এগুলো তো পড়ে লাভ নেই কিছু, ডাইরেক্ট করতে থাকো। 30 কি বলেছে, কে, কে এর ভ্যালু কি, কে মানে হচ্ছে ভাগ, বসিয়ে দাও। 2 কিউ এর ভ্যালু কি, কিউ এর মানে হচ্ছে কি না যোগ, যোগ দিয়ে দাও। 3 জে কি বলেছে, জে এর ভ্যালু হচ্ছে গুণ, দিয়ে দাও। 6 আচ্ছা টি এর ভ্যালু কি না বিয়োগ, টি এর ভ্যালু যদি বিয়োগ হয় তার মানে তারপর হচ্ছে 5, ঠিক আছে। এবার সিম্পলি এটাকে বডমাস রুলেতে করতে থাকো, ঠিক আছে। প্রথমে ভাগ হবে, তাহলে এখান থেকে হলো 15 প্লাস 18 মাইনাস 5, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 33 মাইনাস 5 মানে 28, ঠিক আছে। 28 হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। পরের প্রশ্ন হলো, নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলা হয়, সেটা হবে পৃথিবী। তারপরের প্রশ্ন হলো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হবেন গোপালকৃষ্ণ গোখলে, ঠিক আছে, অপশন সি। পরের প্রশ্ন হলো, অগ্নি প্রতিরোধক পোশাক, ফায়ার এক্সটিংগুইশিং যেগুলো ক্লথ হয়ে থাকে, সেগুলো কি দিয়ে তৈরি করা হয়, সেটা হবে অভ্র হবে না কিন্তু, ঠিক আছে, এটা হবে অপশন এ অ্যাজবেস্টাস। পরের প্রশ্ন হলো, নিচের কোনটি যমজ শহর বা টুইন সিটি নয়, ঠিক আছে। টুইন সিটি দুর্গাপুর, আসানসোল, কলকাতা, হাওড়া, সেকেন্দ্রাবাদ এবং হায়দ্রাবাদ, এটাও হবে, কিন্তু দিল্লি নয়াদিল্লি নয়, দিল্লির সাথে যদি আগ্রা থাকতো সেটা কিন্তু আমাদের টুইন সিটি হতো, এখানে নয় বলেছে, তাহলে এটা হবে। পরের প্রশ্ন বলছে, নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং তার ঠিক পরে টি আছে, ঠিক আছে। মানে কিরকম বলছে না, প্রথমে এল, এল এর আগে কি হবে না আর থাকবে এবং তারপরে টি। এল কোথায় রয়েছে আগে চেক করে, এখানে রয়েছে এল, কিন্তু তার আগে আমাদের আর নেই। এরপরে এখানে আর নেই, এখানে রয়েছে দেখো এল, এবং তার আগে আমাদের আর রয়েছে এবং পরে টি রয়েছে। এরপরে এখানে রয়েছে কিন্তু এখানে আর নেই, তাহলে একবারই রয়েছে, অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এর পরের প্রশ্ন হলো, একটি ঘুড়ি ও একটি লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, ঠিক আছে। তারপর বলছে লাটাইয়ের দাম ঘুড়িয়ের থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত। আচ্ছা ঘুড়িকে আমি লিখছি কাইট মানে কে, আর লাটাইকে লিখছি এল। এই দুটোর ভ্যালু হচ্ছে কত না 1 টাকা 10 পয়সা, 1 টাকার ভ্যালু হচ্ছে 100 পয়সা, আর ওপাশে 10 পয়সা, মানে টোটাল 110 পয়সা। আর এপাশে কি বলছে, লাটাইয়ের দাম ঘুড়িয়ের থেকে 1 টাকা বেশি, মানে লাটাই ইকুয়ালস টু ঘুড়ি প্লাস 1 টাকা বেশি, মানে 100 পয়সা বেশি, ঠিক
ঠিক আছে, এবার সিম্পলি এইটাতে এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, তাহলে বেরিয়ে যাবে। কে এর ভ্যালু তো আমাদের জানা নেই, কে বসিয়ে দাও। এল এর ভ্যালু এইটা, মানে কে প্লাস 100 পয়সা, আর এটার টোটাল ভ্যালু কত ছিল না 110 পয়সা, ঠিক আছে। এখান থেকে আসছে আমি দেখতে পাচ্ছি 2K, আর এই 100 পয়সাটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে তখন হবে রইলো বাকি 10 পয়সা, তাহলে এই 2 কাটা গেল, তাহলে কে এর ভ্যালু এলো আমার 5 পয়সা হবে রাইট অ্যান্সার, অপশন সি, এটা নয়, ঠিক আছে। পরের প্রশ্ন হলো, আচ্ছা এটা পড়েও লাভ নেই, এটা ডাইরেক্টলি করতে থাকো। 12 প্লাসের ভ্যালু কি হচ্ছে, মানে ভাজিত 6, ভাজিতর ভ্যালু কি আছে না -3, মাইনাসের ভ্যালু কি আছে, মাইনাস মানে ইন্টু, আচ্ছা 2, আর ইন্টুর ভ্যালু প্লাস, করতে থাকো ডাইরেক্টলি। এটা ওই বডমাস রুলেতেই হবে, এখানে হচ্ছে 2 -6 প্লাস 2, আচ্ছা 8 আর 2 10, -6 মানে হচ্ছে 4, অপশন বি। পরের প্রশ্ন হলো, প্রশ্নবোধক স্থানে আমাদের কি বসবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এর যে লজিকটা কি করেছে আমার ঠিক মাথায় ঢোকেনি কি হবে এটার অ্যান্সার। আমি প্রথমে ভেবেছিলাম দেখো এখানে দুটো কনসোনেন্ট রয়েছে, তারপর একটা আমাদের ভাওয়েল আসছে, তারপর দুটো কনসোনেন্ট রয়েছে, তারপর একটা ভাওয়েল আসছে। তো সেই হিসেবে ভেবেছিলাম এখানে একটা হয়তো ভাওয়েল আসতো, কিন্তু এখানে তো আরেকটা তো আমার তাহলে কনসোনেন্ট চাই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না এটা কি হবে। তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর যদি কেউ আগের বারে পরীক্ষাটা দিয়েছিল তারা অতি অবশ্যই জানাতে পারবে। প্লিজ একটু কমেন্ট করে জানিও তো কি হবে। আচ্ছা এর পরের প্রশ্ন হলো, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে এত এত মিনিটে পূর্ণ করে। আচ্ছা এটা আমার সেই টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। তো এ এবং বি কতই কতই 12, 16, এলসিএম নিলে হচ্ছে 48, এর ক্যাপাসিটি হচ্ছে আমার 3, আর এর ক্যাপাসিটি হচ্ছে 4, হয়ে গেল। এবার কি বলছে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে পি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। বি কে বন্ধ করার কথা বলছে, ঠিক আছে। তার মানে আমার এ কিন্তু সবসময় চলছে, এ এর ক্যাপাসিটি কত ছিল 4, টোটাল সময় লেগেছে 9, তাহলে 4 9 36, এ কাজ করেই দিয়েছে, বাকি রইলো কত 48 - 36, মানে আমার এখানে রইলো 12 ইউনিট বাকি। 12 ইউনিট কে করছে, সে হচ্ছে আমার বি। বি এর ক্যাপাসিটি কত ছিল 3, তার মানে সে 4 মিনিট কাজ করেছে, 4 মিনিট কাজ করার পর তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন এ। পরের প্রশ্ন হলো, সেখানে কতগুলো অক্ষর বলেছে, একটি সারিতে বসে রয়েছে, ঠিক আছে। এস এবং জেড কেন্দ্রে, আচ্ছা করতে থাকি যেমন বলেছে, এস এবং জেড হচ্ছে কেন্দ্রে বসে আছে, আমি দুটো অপশন নিয়ে চলছি, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, ঠিক আছে। এবং এ ও পি দুধারে বসে আছে, এ পি, পি এ, আমি তো জানি না কে কোথায় বসেছে। আর এর বাঁ দিকে বসলে, বাঁ দিক, এর বাঁ দিক কোনটা, এদিকটা ডান দিক এদিকটা বাঁ দিক, কিন্তু এদিকে তার বসবে না কারণ এ ধারে বসে আছে, তার মানে এইখানে বসবে আমাদের আর, তার মানে এই যে অপশনটা আমি নিয়ে চলছিলাম এটা আমাদের আর হবে না। আচ্ছা এরপর কি বলেছে, পি এর ডান দিকে কে বসেছে, পি এর ডান দিক, পি এর ডান দিকে এখন একজন বাকি আছে, দেখো এক্স বাকি আছে, তাহলে এক্স এখানে বসে যাবে, তাহলে পি এর ডান দিকে আমাদের এক্স হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা এখানে দেখো করছি আমি একটা ফিগার, এটা হলো আমাদের আয়তক্ষেত্র, এর ডায়াগোনালটা বলেছিল 10 সেমি, তাহলে তার একটা বাহু হবে আমাদের কত 5 হাফ বলেছে, তাহলে আমাদেরকে এই বাহুটা বের করতে হবে, তাহলে আমরা এর ক্ষেত্রফলটাকে বের করতে পারবো, ঠিক আছে। তো এর নিয়মটা কি, 10 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আমার এক্স এর ভ্যালু বেরোবে, এখান থেকে আমার 100, আর এখানে আমার ছিল 25, 5 স্কোয়ার মানে 25, সেটা এই পাশে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, আর তাহলে এখান থেকে রইলো আমার এক্স। আচ্ছা এখানে তাহলে কত হলো, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার 75, যেটার মান হবে কত 25 ইন্টু 3, এটার ভ্যালু হবে আমার অ্যাকচুয়ালি মানে 25 ইন্টু 3, ঠিক আছে, 25 ইন্টু 3, ঠিক আছে। তো এখান থেকে যখন আমি স্কোয়ারটাকে উঠাবো এক্স সমান, তখন আমার কত হচ্ছে 25 মানে 5, আর এখান থেকে √3, ঠিক আছে, এইটা তার মানে ভ্যালু হলো আমার 5√3, তাহলে আমার ক্ষেত্রফল কত হবে 5√3 ইন্টু 5 মানে 25√3, কোথায় আছে 25√3, এইটা। পরের প্রশ্ন হলো, রামধনু কেন হয়, রামধনু হয় কোথায় রয়েছে, এইটা রিফ্র্যাকশন এবং রিফ্লেকশন দুটোই একসাথে হবে, ঠিক আছে, মানে আলোর প্রতিসরণ এবং আলোর প্রতিফলন একসাথে হবে, তখন আমাদের হবে
রামধনু। পরের প্রশ্ন হলো, বলছে সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে নিম্নের কোনটি সত্য? প্রথমত দেখো, এটা ধরো একটা আয়তক্ষেত্র তোমার, আর এটা হচ্ছে একটা তোমার বর্গক্ষেত্র। তো এখানে আমি ধরছি যে এর বাহু হচ্ছে 4, তাহলে এর পরিসীমা কত হবে? 4 × a, মানে 4 4 16, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, ধরো এরও আমি ধরছি পরিসীমা 16। এবার 16 বার করতে গেলে আমাকে কি করতে হবে? 2 ইন্টু ধরো 6 প্লাস 2, লম্ব এবং প্রস্থ। লম্ব ধরো এটা হলো 6, এটা হলো আমার 2, তাহলে আমার হচ্ছে 6 2 8 আর 2 16, ঠিক আছে। এই ক্ষেত্রেও আমার পরিসীমা 16 হয়ে গেল। এবার এর ক্ষেত্রে আমাদের তখন ক্ষেত্রফল কত হবে? 4 স্কোয়ার হবে, বাহু স্কোয়ার হয়, তখনও আমার ক্ষেত্রফল হচ্ছে 16। কিন্তু এর ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত হবে? না 6 2 12, ঠিক আছে। এর ক্ষেত্রফলকে বলেছিল এস, এর ক্ষেত্রফলকে বলেছিল আর। এবার আমি কি দেখতে পাচ্ছি? এস আর এর থেকে বড়। এস আর এর থেকে বড় কোথায় রয়েছে? অপশন ডি, এস আর এর থেকে বড়, ঠিক আছে। পরে কি বলেছে? ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? এটা হবে কর্ণা মালেশ্বরী। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের স্ট্র্যাটেজিকের, কারণ রিসেন্টলি তোমাদের অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়েছে, আর যেহেতু এখানে মহিলাদের থেকে প্রশ্ন রয়েছে, এটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হলো, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়েছিলেন? সেটা হলো বরদৌলি সত্যাগ্রহ বা বরদৌলি আন্দোলন, ঠিক আছে। এর পরের প্রশ্ন হলো, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রঙকে কি দেখবে? এটা হবে কালো। যেহেতু মহাকাশে কোনো রকম লাইট নেই, তো সেই হিসাবে ওখানটা পুরোটা কিন্তু কালো দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো, মিরর যদি রিফ্লেকশন দেয় তাহলে ওয়াটার কি করবে? ওয়াটার হবে রিফ্র্যাকশন, ঠিক আছে। এই কারণেই, কারণ ধরো এটা একটা জলের বালতি এবং এর ভেতরে জল রয়েছে, ঠিক আছে। এবার এর ভেতরে যখন তুমি একটা পেন্সিলকে ডোবাবে, ধরো এই অবধি জল রয়েছে, ঠিক এর পরে এই জায়গাটাকে উল্টো দিকে দেখাবে, ঠিক আছে। এই জন্য মনে হয় জলের ভেতরে একটা পেন্সিল ডোবালে যে পেন্সিলটা ভেঙে গেছে, ঠিক আছে। উল্টো দিকে এটা বেঁকে যায়, বাঁকে না, দেখে মনে হয় যেন বেঁকে গেছে, সেটাকে আমরা বলি রিফ্র্যাকশন। এরপরে বলছে কি না, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। মানে আমার এসপি হচ্ছে 616, আর বলছে 12% লাভ হয়, মানে সিপি যদি আমি 100 ধরি, তাহলে এসপি হচ্ছে আমার মতে কত না 112। তাহলে 112-র ভ্যালু বলেছে 616, একের ভ্যালু কত আর 100-র ভ্যালু কত করলে আমার এখান থেকে সিপিটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে আমার 56, এটা করলে হচ্ছে 308, 2 3 6 0 8, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আমার এটা 28, আর এটা হচ্ছে আমার 15 4, 7 দিয়ে যাবে, 7 4 28, 7 2 14, আর 1 7 2 14, ঠিক আছে। 2 11, 2 এটা করলে হবে 50, তাহলে আমার টোটাল হচ্ছে 50 × 11 55 0, ঠিক আছে। এইটা হলো আমার অ্যাকচুয়ালি সিপি। এবার কি বলেছে? ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তুমি এই টাকায় কিনে আনছো, 462 টাকায় বিক্রি করছো, তাহলে তো লসই তো হচ্ছে। কত হচ্ছে? 8, আর এখানে 6 11 7 15, তাহলে 8, ঠিক আছে। 88 টাকা তোমার ক্ষতি হচ্ছে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? এটা হবে 100তম সংবিধান সংশোধন, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো, 2020 সামার অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে? তখন অনুষ্ঠিত হবে, এখন রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তো অপশন ডি টোকিও হবে আমাদের রাইট অ্যান্সার, যেটাই কদিন আগেই হলো। এর পরের প্রশ্ন হলো, ফটোগ্রাফিক ফিল্ম বা আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? এটা হবে তোমাদের সিলভার ব্রোমাইড, ঠিক আছে। অপশন সি হবে তোমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হবে শক্তি বা এনার্জির একক। পরের প্রশ্ন হলো, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী হুয়াংহো নয়, সেটা হবে ইয়াংজে, যেটা কিনা রয়েছে চীনে, ঠিক আছে। পরের প্রশ্ন হলো, এটা তো পড়তেও পারা যাচ্ছে না, কি বলেছে। আচ্ছা ঠিক আছে, পড়ছি তবু। বলছে কি, এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর, ধরো এ এখানে ছিল, এখান থেকে দক্ষিণ দিকে হাঁটছে 2 কিমি হলো। এরপরে কি বলছে? ডান দিকে ঘোরে, ডান দিক এদিকটা বাঁ দিক, এদিকটা ডান দিক, ঠিক আছে। তো ডান দিকে ঘুরলো, নিয়ে কি করলো না 5 কিমি হাঁটলো, এটা গেল 5।
এরপরে কি বলছে, এরপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে। বাঁ দিক কোন দিকটা? ডান দিক, বাঁ দিক, বাঁ দিক নিচের দিকে, ঠিক আছে। তার এখানে গেল 3 কিমি এবং পুনরায় বাঁ দিকে ঘুরে, ডান দিক, বাঁ দিক, বাঁ দিকে ঘুরে কি করলো? 5 কিমি হাঁটলো আবার। তাহলে কি বলছে, এ তার যাত্রা শুরু করার জায়গা থেকে কোন দিকে রয়েছে? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এ শুরু করেছিল এখান থেকে, এর অ্যাকচুয়ালি তো নিচের দিকেই তো রয়েছে, তাই তো? তাহলে এটা আমার কোথায় রয়েছে? সাউথ। তাহলে আমার দক্ষিণ দিক, অপশন এ হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে বড় থেকে ছোট সাজাও, ঠিক আছে। এটা খুবই একটা সিম্পল কোশ্চেন, তো আমি এইখান থেকে করছি, ঠিক আছে। বড় থেকে ছোট সাজানোর জন্য কি করতে হবে? এই লব আর হরকে গুণ করে করে দেখতে হবে, ঠিক আছে। 20 ইন্টু 7 করলে হচ্ছে আমার 140, আর এখানে এইটা গুণ করলে হচ্ছে 11 ইন্টু 6 66, 11 আর 1 আর 6 হচ্ছে 17। তাহলে আমার কোনটাতে বাড়া হচ্ছে? 176। কোনটার? এইটা, যেটা লবের সাথে গুণ করে বড়, সেইটা আমার বড় হবে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে এইটা বড়। এরপরে এই দুটোকে গুণ করবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে 16 আর 22কে গুণ করলে কত হচ্ছে? এখান থেকে হচ্ছে 16 দুগুণে 32, এখানেও 32, তাহলে কত হচ্ছে? 2, 5, 352, ঠিক আছে, 352। আর এখানে কত হচ্ছে? 20 আর 21, 20 আর 21, ঠিক আছে, কত হচ্ছে? এখানে হবে 420, ঠিক আছে, 420। তাহলে কোনটা বড়? 420 বড় কোনটার? এইটার সাথে এইটা গুণ করে, তার মানে এইটা এর থেকেও বড়। তাহলে প্রথমে হবে 21/20, না 21/22। তাহলে প্রথমে হচ্ছে 21/22, তারপরে হচ্ছে 16/20, তারপরে হচ্ছে 7/11, ঠিক আছে। এটা কোথায় রয়েছে দেখো? অপশন বি, 21/22, 16/20 আর 7/11, ঠিক আছে। পরের প্রশ্ন হলো কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? এটা হবে শীতকালে। পরের প্রশ্ন বলছে খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? এটা হবে দুর্বল দাঁত, ঠিক আছে। ফ্লোরিনের অভাবে আমাদের দাঁত ক্ষইতে থাকে বা দুর্বল হয়ে যায়। এর পরের প্রশ্ন হচ্ছে স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে টলুইন দিয়ে। এর পরের প্রশ্ন বলছে, আচ্ছা কি বলছে দেখো, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, এটাকে ওপর দিকেই করে, এখানটা একটু ফাঁক রয়েছে। 7,000 টাকা লগ্নি করে এ আর বি, দুজনকে আলাদা করে নাও। 7,000 টাকা দিয়েছে এ, লগ্নি করে একটি ব্যবসা শুরু করলো, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। বি এর জন্য 5 মাস পরে, তার মানে অ্যাকচুয়ালি খাটছে কত? 7 মাস। কত খাটছে সেটা এখনো বলেনি। আর এর ক্ষেত্রে হচ্ছে আমার টোটাল, তাহলে 7 × 12 = 84,000, ঠিক আছে। আর এর কত সেটা এখনো বলেনি। নিয়ে কি বলছে, 1 বছর বাদে তাদের লাভ্যাংশ এই অনুপাতে হচ্ছে 2:3, 2:3 অনুপাতে হলে বি কত টাকা পাবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো 84,000-এর ভ্যালু হচ্ছে 2, তার মানে 3-এর ভ্যালুতে কত যাবে, ঠিক আছে। তো তুমি এটাকে যদি সিম্পলি রেশিওর মতো নিয়ে নাও, যে এখানটায় ধরো আমি বি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যে এত টাকা বি দিয়েছিল সেটা আমি ধরছি যে বি। তাহলে 84,000 আপন, এখানে হচ্ছে আমার 7 ইন্টু বি, এর ভ্যালু হচ্ছে কত? না 2/3, ঠিক আছে। তো এটা কাটাকুটি করলে দেখো 7 × 12 = 84, মানে 12,000, আর এখান থেকে 2 দিয়ে এটা করলে 6,000। তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে? না কোনাকুনি গুণ করলে তখন হবে 18,000, ঠিক আছে। কোথায় অপশন রয়েছে? অপশন বি, 18,000। পরের প্রশ্ন হলো 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, এখানে আবার কস্ট প্রাইস, যাই হোক, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত, ঠিক আছে। তো এটা দেখো কেমন ভাবে করবে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে এসপি সমান কত? না 5টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 5 সিপি। এখান থেকে এসপি আর সিপির আমাদের একটা রেশিও আসবে, দেখো সিপি ইস টু এসপি, মানে এসপি প্রথমে সিপি, তার মানে 4 আর পাশে হচ্ছে 5। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি 4 টাকায় কিনছি, 5 টাকায় বিক্রি করছি, মানে আমার 1 টাকার লাভ, ঠিক আছে। কতর মধ্যে? সিপি হবে নিচে 4 টাকা, তাহলে 100 করলে আমার হচ্ছে এটা 25%, 25% হবে রাইট অ্যান্সার, অপশন সি নয় কিন্তু, ঠিক আছে। পরের প্রশ্ন হলো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, 10 বছর পরে তাদের বয়স কত হবে? দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর, আর 5 বছর পূর্বে তাদের রেশিওটা দেওয়া রয়েছে 2:1, ঠিক আছে। তুমি যদি এখানে একটা জিনিস করো, দেখো যে 5 বছর আগে পিতা এবং পুত্রের যদি আমি এটাকে মাইনাস করি তাহলে কি হচ্ছে, বাবার 5 আর ছেলের 5 করে টোটাল 10, তাহলে এটা হচ্ছে আমার 90 বছর।
আর এখান থেকে যে রেশিওটা রয়েছে এটাকে প্লাস করলে হচ্ছে 2 আর 1 3, মানে 3-এর ভ্যালু হচ্ছে আমার 90, তাহলে 1-এর ভ্যালু কত 30, ঠিক আছে। 1 মানে এ, এটা হচ্ছে ছেলের বয়স 30, বাবার বয়স 60, এটা কখন না 5 বছর আগে। এবার কি বলছে 10 বছর পরে তাদের বয়স কত হবে। 5 বছর আগে এটা, 5 বছর পরে মানে রিসেন্ট প্রেজেন্টে আসবে আরো প্লাস 5, আরো প্লাস 10 করলে 10 বছর পরে, তাহলে টোটাল আমাকে করতে হবে 15 করে প্লাস, তাহলে আমার হবে যেটা কোশ্চেনের উত্তর চাইছে সেইটা। এখানে হচ্ছে 75 আর এখানে হচ্ছে আমার 45, ঠিক আছে। 75 45, অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো কত বছরে কোনো টাকা এত % বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। তো এটা এসআই এর অঙ্ক, এসআই ইজিক্যাল টু কত না পিটিআর আপন 100, ঠিক আছে। তো এসআই আমার 1 টাকা বাড়বে, আর আমার প্রিন্সিপাল ছিল 1 টাকা, 1 টাকা থেকে ডবল হয়ে 1 টাকা থেকে 2 টাকা হয়েছে, মানে আমার এসআই হচ্ছে 1 টাকা, ঠিক আছে। আর টাইম বলেছে কিছু, টাইম জানতে চাইছে, ঠিক আছে। তো টাইমটা এমনি রেখে দাও, টাইম। আর এর ভ্যালু কত বলেছিল 18.75, ঠিক আছে। আর নিচে 100, আর এখান থেকে আরেকটা জিনিস করা যাবে, এইটাকে উঠালে পয়েন্ট উঠালে আরো 100, ঠিক আছে। এবার কাটাকাটি করো কত হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি দেখো এরকম ভাবে হবে এটা, যে 0 0 আর 0 0 এইটা এদিকে চলে যাচ্ছে, আর ওপাশে রইলো টি ইন্টু 18.75, ঠিক আছে। এটা কাটাকাটি করো, তাহলে 5 দিয়ে করলে কত হচ্ছে 5 3 15, আর 3 5 7 35, 36 37 2, 2 তো তার মানে 5 5 25, ঠিক আছে। আর এক পাশে হচ্ছে কত 5 আর 2 10, 1 2 3, 1 2 3, ঠিক আছে। আবার 2 দিয়ে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 7 35, 36 37 2, 5 5 25, 5 দিয়ে করলে 5 4 20, 1 2, তারপরে 5 দিয়ে করলে কত হচ্ছে 5 15, আর এপাশ থেকে 5 8 40 0 80, 5 দিয়ে করলে 5 3 15, এপাশ থেকে হচ্ছে 5 16 80, ঠিক আছে। তাহলে এবার দেখো 3/16, 3 5 15, 1 রইলো মানে 5 বছর, আর এখান থেকে 1/3 মাস, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে একটা বছরের 1/3 ভাগ মানে কত হচ্ছে মানে 4 মাস, ঠিক আছে, 4 মান্থ। তাহলে 5 বছর 4 মাস, 5 বছর 4 মাস, মানে অপশন বি। এর পরের প্রশ্ন হলো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত, এটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। এর পরের প্রশ্ন হলো স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন সদস্য, মহিলা ক্রিকেট টিমের। পরের প্রশ্ন হচ্ছে যদি এ এর ভাই এফ হয়, ঠিক আছে, এখানটায় করছি, এ এর ভাই এফ একই লেভেলে থাকবে, এর ভাই এফ, এ হচ্ছে প্লাস। আচ্ছা এরপরে কি বলছে না, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর বলছে সি এ এর কন্যা, সি এ এর কন্যা মানে এর মেয়ে হচ্ছে সি, এ হচ্ছে একজন মেয়ে। এরপরে কি বলছে কে এফ এর বোন, এফ এর বোন কে, এফ এর বোন মানে একই লেভেলেই থাকবে, এফ এর বোন কে না কে, সে হচ্ছে মাইনাস, আর বোন, এবং জে সি এর ভাই, সি এর ভাই জে, মানে এখানে জে এর জে হচ্ছে সি এর ভাই, ঠিক আছে, তার মানে এ হচ্ছে প্লাস। এরপরে কি বলছে তবে জে এর কাকাকে, জে এর কাকা, এরা যদি একই লেভেলে হয় তাহলে এর বাবা হচ্ছে এইখানে এই লেভেলে হলো এ, আর এর কাকা প্লাস মানে এফ, এফ হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এর পরের প্রশ্ন হলো নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, ঠিক আছে। তো এর যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, মানে 10টা ত্রিভুজ রয়েছে, তোমরা এটা একটুখানি গুনে নেবে, ঠিক আছে। আচ্ছা এর পরের প্রশ্ন হলো যদি দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু মানে এইচসিএফ যদি 6 হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত। আচ্ছা এলসিএম, আচ্ছা গুণফল বলছে 2 1 6 0, আর আমাদের কি বলছে না এইচসিএফ বলছে 6, তাহলে এইচসিএফ যদি আমার 6 হয় তাহলে এখান থেকে আমার এলসিএম বেরোবে কত, এলসিএম বের করার জন্য সিম্পলি আমাকে এইটাকে দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। 6 দিয়ে 2160কে ভাগ করে দিলে আমার এলসিএমটা পেরিয়ে চলে আসবে। তাহলে এখান থেকে আমার কি বলেছিল এদের অনুপাত, মানে 6:360 এর অনুপাত করলে হবে 1:60, ঠিক আছে, অপশন সি। পরের প্রশ্ন হলো আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পরে কি বার হবে, এটাকে সেই
অড ডেজ বের করার যে নিয়ম হয় সেটা দিয়ে করলে বেরিয়ে যাবে, ঠিক আছে, মানে 7 দিন পরে পরে আমাদের তো ঠিক সেম দিনটাই ফিরে আসবে। তো সেই হিসাবে আমি যদি 7 দিয়ে ভাগ করি 53কে, তাহলে আমার হবে কত দেখো, এখান থেকে 7 7 49, তাহলে রইলো বাকি 4, মানে আমার অড ডেজ রইলো 4, ঠিক আছে। এবার অড ডেজটাকে এর সাথে অ্যাড করে দাও মঙ্গলবারের সাথে, তাহলে তাহলে মঙ্গলের পরে কি হচ্ছে, বুধ বৃহস্পতি শুক্র শনি, ঠিক আছে, 4 দিনের মাথায় আমার আসবে শনিবার, অপশন এ হবে রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন হলো মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি হয়, সেটা হবে, এটা হচ্ছে এইটা দেখো, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, এখানে আরো একটুখানি হতো কমিউনিকেশন, ঠিক আছে। তো আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে না, এটা হবে লোহা এবং ভিটামিন সি, ভিটামিন সি এবং আয়রন এর ডেফিসিয়েন্সি থাকে দুধে, সেই জন্য একে সুষম খাদ্য বলা হয় না। পরের প্রশ্ন হচ্ছে ভিভিপ্যাট কিসের সাথে যুক্ত, এটা ভোটের সাথে যুক্ত, উপগ্রন্থি কার্যকলাপ, এটা হবে না, এটা হবে কোথায় গেল, সাধারণ নির্বাচন, ঠিক আছে, ভোটের সময় এটা আমাদের লাগে। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, এটা হচ্ছে আমাদের অপশন কোনটা হবে, দেখো এইটাও আমাদের কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট, এটাও আমাদের কনসোনেন্ট, যদিও এটাকে আমরা বলে থাকি সেমি ভাওয়েল, কিন্তু এর এখানে কোনো প্রয়োজন নেই, আমাদের অপশন হবে অপশন সি এ, এটা আমাদের ভাওয়েল, ঠিক আছে। পরের প্রশ্ন হলো স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা 8 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে তার কত সময় লাগবে। এখানে দেখো অ্যাকচুয়ালি কি হবে, স্রোতের অনুকূলে 12 কিমি আর প্রতিকূলে হচ্ছে 8 কিমি, ঠিক আছে। এখান থেকে আমি যদি বোটের যেটা স্পিড সেটা বের করতে চাই, তাহলে আমাকে অ্যাড করতে হবে, অ্যাড করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 12 আর 8 20 বাই ভাজিত 2 করলে আমার হবে 10 কিলোমিটার/ঘন্টা হচ্ছে আমার বোটের স্পিড, ঠিক আছে। তো এবার বলেছিল কি 24 কিমি আমাকে যেতে হবে, 24 কিমি যেতে আমার তাহলে কত সময় লাগবে, 24/10 মানে 2.4 ঘন্টা, অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে। আর কি বলছে, ওই যাত্রাপথে কিছু অংশ তিনি পদব্রজে মানে পায়ে হেঁটে 4 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন, তিনি পদব্রজে মানে হেঁটে কতটা দূরত্ব গেছিলেন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো টোটাল আমার সময় লেগেছে কত না 9 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 61, ঠিক আছে। তো আমি ধরছি যে 4 কিলোমিটার বেগে সে হেঁটে গেছে, ডিস্টেন্স হচ্ছে ডি, কত স্পিড 4 কিলোমিটার/ঘন্টা, প্লাস আমার বাকি রইলো কত, তাহলে 61 মাইনাস ডি, এটা তো টোটাল ছিল, বাকি রইলো এইটা, সেটা কত হয়ে গেছে না 9 কিলোমিটার/ঘন্টা বেগে, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে অ্যাকচুয়ালি সময়টা বেরিয়ে আসবে কত না 9 ঘন্টা। এখান থেকে এবার এটা সলভ করলে আমার উত্তরটা বেরিয়ে, এবার দেখো এটাকে সিম্পলি সলভ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 9 আর 4 হচ্ছে 36, আর এখান থেকে হচ্ছে তাহলে কত 9D মাইনাস এখান থেকে 9 4, তাহলে 61 × 4 করলে হচ্ছে 244, এখানে প্লাস হবে, আর এখানে মাইনাস করলে হচ্ছে 9 আর 4, তার মানে 4D, ঠিক আছে। আর এখানে 9 যেমন ছিল তেমন থাকবে, তাহলে এখান থেকে 4D 9D মাইনাস করলে হচ্ছে 5D, আর এখান থেকে তো 244টা রয়েছে, আর এটা গুণ করলে কত হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে আমার এটা হচ্ছে 324, ঠিক আছে, 324 মাইনাস 244, এটা তো এদিকে চলে যাবে যখন আমি এটা ভেঙে দেবো তখন, তাহলে এটা করলে আমার হচ্ছে কত 0 8 4 থেকে 12 8, ঠিক আছে 80, তাহলে 5 দিয়ে এটা করলে হচ্ছে আমার 16, তাহলে ডি এর ভ্যালু কত না 16 কিলোমিটার, ঠিক আছে, অপশন এ হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, সেটা হবে উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশের ঠিক নিচে দিয়ে কর্কটক্রান্তি রেখাটা চলে যাচ্ছে, বাকিগুলোর উপর দিয়ে কিন্তু গেছে। পরের প্রশ্ন হলো ভারী জল বা হেভি ওয়াটার কি, সেটা হবে হাইড্রোজেনের একটা আইসোটোপ দিয়ে তৈরি জল, ঠিক আছে, অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার, বাগানের চারদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। তো এটাকে সিম্পলি ভাবে এরকম করতে পারো, দেখো এই যে আমার এখানে করে রেখেছে, তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যদি আয়তক্ষেত্রটা হয়, ঠিক আছে, তো এর আমার
দৈর্ঘ্য আর প্রস্থ ছিল কত না 100, আর প্রস্থ ছিল কত না এখানে ছিল 80, ঠিক আছে। আর যখন আমি 10 মিটার করে চওড়া চারদিকে দিচ্ছি রাস্তা, তখন কি হচ্ছে, এইখানে আরো 10 অ্যাড হচ্ছে, এইখানে আরো 10 অ্যাড হচ্ছে, এদিকে 10 ওদিকে 10, ঠিক আছে। তাহলে এই 100টা এ পাশে হয়ে যাচ্ছে কত 120, আর এ পাশে এই 80টা হয়ে যাচ্ছে কত আরো 20 যোগ হয়ে 100, ঠিক আছে। তাহলে রাস্তা সমেত যেটা টোটাল ক্ষেত্রফল সেটা হচ্ছে 120 ইন্টু 100। এখান থেকে আমি যদি মাইনাস করি 100 ইন্টু 80, যেটা আমার নর্মাল আয়তক্ষেত্র ছিল, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি পেয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে দেখো, এখান থেকে 100কে কমন নেওয়া যাবে, 100 কমন নিয়ে নিলে তাহলে 120 মাইনাস হচ্ছে আমার 80, তাহলে এখান থেকে আসছে আমার 40 ইন্টু 100, মানে হচ্ছে কত 4000, ঠিক আছে। 4000 বর্গমিটার হচ্ছে আমার ওই রাস্তাটার ক্ষেত্রফল হবে, ঠিক আছে। পরের প্রশ্ন হলো ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ যদি কমে যায় তাহলে কি হবে না, খুব ঝড় হবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে প্রশ্ন, তারপরে প্রশ্ন হলো পরপর 7টি সংখ্যার গড় মানে অ্যাভারেজ যদি 20 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। দেখো এখানে কোনো রকম ক্যালকুলেশন করার দরকার নেই, সিম্পলি দেখো, ধরো 1 2 3 4 5 6 7, আমি 7টা সংখ্যা পরপর নিয়েছি। তো এদের মধ্যে যেটা গড় যেটা বেরোবে সেটা কোনটা বেরোবে, দেখো এদিকেও 3টে এদিকেও 3টে, মাঝখানে যেটা রয়ে গেল একদম সমান ব্যালেন্সের মাঝখানে, সেটা হচ্ছে আমার গড় বেরোবে, ঠিক আছে। এইটারই ভ্যালু দেওয়া রয়েছে কত না 20। এবার যেহেতু সংখ্যাগুলো পরপর রয়েছে তাহলে এর পরেরটা হবে 21, এর পরেরটা হবে 22, আর লাস্টেরটা হবে 23। 23 হবে সব থেকে বড় সংখ্যাটি, ঠিক আছে। তাহলে অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কগুলি কি করবে না স্থান পরিবর্তন করবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত হবে। অ্যাকচুয়ালি এটাকে যদি প্রপার যে প্রসেস হয় সেইভাবে করতে চাও তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তো এটাকে সিম্পলি অপশন থেকে চেক করো, অপশন থেকে চেক করলে দেখবে এই অপশন ডি যেটা বলেছে 53, এটার থেকে তুমি যদি 18 বাদ দিতে বলেছিল, তো 18 যদি বাদ দিয়ে দাও তাহলে দেখতে পাবে কি না 8 থেকে 13 করলে 5, আর এখান থেকে একে একে 2, আর এখানে হচ্ছে 3, ঠিক আছে। দেখো আমাদের এর সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে বলেছিল। আর আরেকটা জিনিস চেক করতে হতো যে আমার দুটো সংখ্যাকে যোগ করলে 8 হতো কিনা, ঠিক আছে। তো দুটো সংখ্যাকে এখানে সবগুলোই যোগ করলে 8, তো এখান থেকে তোমাদেরকে প্রথমে চেক করতে হতো যে প্রত্যেকটা সংখ্যার যোগফল 8 হচ্ছে কিনা, ঠিক আছে। এইটা চেক করার পর তারপরে অপশন ধরে করে নেবে, নর্মাল ভাবে করার থেকে অনেক তাড়াতাড়ি এই অঙ্কটা হয়ে যাবে। পরের প্রশ্ন হলো যদি এ এর 90% সমান বি এর 30% এবং বি ইকুয়ালস টু এ এর 2x% হয় তবে এক্স এর ভ্যালু কত হবে। তো এটাকে যেমন বলছে তেমন করতে থাকো। এ এর 90% মানে কত হচ্ছে না বি এর 30%, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে এটা কেটে যাবে, আর এপাশ থেকে হচ্ছে যে আমার 3, তাহলে 3a ইকুয়ালস টু হচ্ছে যে বি, তাহলে a ইজ টু বি, মানে আমার হলো কত এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 3, ঠিক আছে। তো এরপরে কি বলছে বি ইকুয়ালস টু এ এর 2x%, বি ইকুয়ালস টু এ এর 2x%, মানে নিচে হবে। তো এখান থেকে দেখো সিম্পলি আমি কি করব, কোনটা চেয়েছে এক্স এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে, এক্স এর ভ্যালু চেয়েছে। আচ্ছা এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, যখন এই ভ্যালুগুলোকে আমি এখানে বসিয়ে দিই তাহলেই তো হবে। বি এর ভ্যালু আমার বেরিয়েছিল 3, তাহলে এখানে 3 দিয়ে দাও, সমান এ তো কিছু ছিল না 1 ছিল, ওটা না লিখলেও হবে, তাহলে 2x/100, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা হয়ে গেল 50, আর তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত না 50 আর 3 150, ঠিক আছে। তাহলে আমার অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো অ্যাটম তার সাথে যদি রিলেশন মলিকিউলের হয় তাহলে সেলের সাথে রিলেশন কার হবে, সেটা হবে না এটা হবে টিস্যু, ঠিক আছে। সেলের সাথে হবে টিস্যু। আচ্ছা এর পরের প্রশ্ন বলছে 1 GB ইকুয়ালস টু ড্যাশ বাইটস, এটা হবে 10⁹ বাইটস, ঠিক আছে। অপশন বি হবে আমাদের এর রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে কে প্রথম ভারতের জাতীয় আয় অথবা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন, এটা হবে আমাদের দাদাভাই নওরোজি, ঠিক আছে। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব, মানে এই ছবিটার এদিকে প্রতিবিম্ব কি রকম ভাবে আসবে।
প্রথমত দেখো এই যে লাইনটা এদিকে বেরিয়ে আসছে, এই লাইনটা আমাদের এইদিকে এইভাবে আসবে, ঠিক আছে? তো এটা হবে না, এটা হতে পারে। আর আর এরপরে এটা তো হচ্ছে না, এরপরে এইটা হতে পারে, এইটাও হতে পারে, আর এরপরে এইটাও হতে পারে ডি এরটা। কিন্তু ডি এ দেখো এখানে গোল করে দিয়েছে, গোল তো আমাদের ছিল না, তাহলে গোল এটা বাদ দাও। এরপরে রয়েছে দেখো এইগুলোর মধ্যে দেখো এইটাও হতে পারে, মানে বি এরটা, বি আর সি এর মধ্যে আমাদের যে কোনো একটা হবে, ঠিক আছে? তো এবার দেখো এদিকে রয়েছে, এদিকে রয়েছে, আর এদিকে এটা যেমন রয়েছে এটাও ঠিক আছে, কিন্তু এইটা দেখো এরকম ছিল, ভেতরে যেটা এটা এরকম ছিল, কিন্তু এখানে উল্টে দিয়েছে, তাহলে এটা হবে না, অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন বলেছিল কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে এরকম এরকম যদি ভ্যালু হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, ঠিক আছে? তিনটে ভ্যালু কি বলেছে, একটা হচ্ছে 3x প্লাস 2x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 11, ঠিক আছে? এইগুলো ছিল আমার ভ্যালু। ত্রিভুজের তিনটে কোণের মান আমরা জানি কত হয়, সেটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এগুলো সব ডিগ্রি ডিগ্রি ছিল, 7, আর এখানে এগুলো সব ছিল ডিগ্রি, ঠিক আছে? তো আমার ডিগ্রিগুলো লেখার দরকার নেই, নর্মালি এবার এগুলো যোগ করে নাও, 3 2 5 আর 4 9, 9x, আর এখানে 7, আর এখানে -11, তাহলে হচ্ছে -18 ইকুয়ালস টু হচ্ছে 180। তাহলে এখান থেকে কিভাবে হচ্ছে দেখো, যদি এখানে আচ্ছা এবার এক্স এরটাকে একদিকে নিয়ে নাও, তাহলে 180 -18, 9 যদি কেটে দিই তাহলে হচ্ছে 9 20, আর পাশে 9 2, তার মানে হচ্ছে আচ্ছা এই পাশে এই মাইনাসটা এই পাশে গেলে প্লাস হতো, তাহলে 20 আর 2 হচ্ছে যে আমার 22 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু হবে 22 ডিগ্রি। পরের প্রশ্ন হলো একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল? আরোহীর গড় বেগ কিভাবে হবে? 2xy আপন x প্লাস ওয়াই, ঠিক আছে? 2 ইন্টু এক্স কোনটা মানে 20, ওয়াই কোনটা 30 আপন এক্স প্লাস ওয়াই, 30 আর 20 করলে হবে 50। তাহলে কত হচ্ছে? এখান থেকে দেখো শূন্য শূন্য কেটে দিচ্ছি, 5 আর 6 30, 5 আর 6 30, তাহলে 6 2 12 2 24, ঠিক আছে? 24 কিলোমিটার/আওয়ার হবে আমার গড় গতিবেগ। কোথায় আছে? অপশন ডি। পরের প্রশ্ন বলছে অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তিনি হবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? আশাপূর্ণা দেবী নয় কিন্তু, ঠিক আছে? পরের প্রশ্ন হলো তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা বের করার জন্য জাস্ট গসাগুর সাথে এখানে রেশিওতে যেটা সব থেকে বড় ছিল সেটাকে গুণ করে দাও, মানে এই রেশিওতেই অ্যাকচুয়ালি আমাদের সংখ্যাগুলো তো রয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি এটা গুণ করে দিই আমি এখান থেকে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমার 36। পরের প্রশ্ন হলো নিচের কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়? সেটা হবে কোনটা? না, লিগনাইট, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে এই সিরিজটাকে আমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এই সিরিজটাকে ফিল আপ করতে গেলে যেটা এখানে অ্যাকচুয়ালি হবে সেটা হচ্ছে দেখো এখানে টোটাল 15টা সংখ্যা রয়েছে, ঠিক আছে? তো আমি তিনটে তিনটে করে করলে 5টা আমার এখানে ভাগ হবে। তাহলে এ বি সি, বি সি এ, এই অবধি একটা ভেঙে দাও, তারপরে হচ্ছে যে আবার এখানে ধরো সি নিয়ে নিচ্ছে, তাহলে সি এ বি, তারপরে এ বি সি, তারপরে বি সি এ, ঠিক আছে? তাহলে আমার কি লাগছে? সি সি এ বি, সি সি এ বি এইটা। পরের প্রশ্ন হচ্ছে মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? সেটা হবে কে? না, আকবর, ঠিক আছে? পরের প্রশ্ন এবং আজকের এটাই আমাদের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি না, জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? জিকা ভাইরাস একটা আফ্রিকান দেশে প্রথম পাওয়া গেছিল, সেটা হচ্ছে কোথায়? না, উগান্ডা, ঠিক আছে? উগান্ডা হচ্ছে একটা আফ্রিকান দেশ। তাহলে তোমাদের সামনে আমি 2019 সালের যে কনস্টেবলের পরীক্ষাটা হয়েছিল প্রিলিমসের কোশ্চেনগুলোকে তোমাদের সাথে ডিসকাস করলাম। তো এখান থেকে তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে যে তোমাদের পরীক্ষাতে কি ধরনের লেভেলের কোশ্চেন আসবে। কোশ্চেনের লেভেল কিন্তু মোটামুটি ইজি ধরনেরই বলতে পারো, যাদের প্রিপারেশন ভালো আছে তারা ইজিলি 70-80 মতন কোশ্চেন ইজিলি করতে পারবে, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, যাদের বিশেষ করে ম্যাথ আর জিআই ভালোভাবে প্র্যাকটিস আছে। আর এখান থেকে তোমরা একটা আন্দাজও পেয়ে গেলে যে কোশ্চেনের লেভেল কিরকম বা কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আসছে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার এখনো আনটাচড হিসাবে রয়েছে তো সেই চ্যাপ্টারগুলো একটুখানি তোমরা পরীক্ষার আগে দেখে নিও, ঠিক আছে?
ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের দিনে ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।